শুরু করি আমরা। বাংলা হচ্ছে আজকে লেকচার 4 চলতেছে, আর ওই পরীক্ষার বিষয়টা আমি স্যারকে জানাইছিলাম, তা স্যারের হচ্ছে পিসিতে সমস্যা, যার কারণে রবিবারের আগে হয়তো বা কোনো পরীক্ষা না হওয়া সম্ভব হচ্ছে না। যদি সে কোনোভাবে ম্যানেজ করতে পারে নিয়ে নিবে। বাংলা লেকচার 4, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। যে শব্দের মাধ্যমে আমরা পুরুষ ও স্ত্রীকে চিহ্নিত করতে পারি তাকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বলে। তার সহজ কথায় বলতে যে যে জিনিসগুলো দিয়ে অর্থাৎ যে শব্দগুলো দিয়ে আমরা পুরুষ ও স্ত্রীবাচক জিনিসগুলোকে আলাদা করতে পারি এগুলাই আসলে হচ্ছে স্ত্রীবাচক বা পুরুষবাচক শব্দ। কিন্তু এই যে জিনিসটা এটা হচ্ছে গ্রামার একটা টপিক, সেটার নাম হচ্ছে লিঙ্গ। এবং এই লিঙ্গের প্রতীক হচ্ছে মানে লিঙ্গ হচ্ছে মোট 4 প্রকার। একটা হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর হচ্ছে ক্লীবলিঙ্গ। পুংলিঙ্গ মিন্স বোঝাচ্ছে হচ্ছে যে পুরুষবাচক লিঙ্গ, স্ত্রীলিঙ্গ বলতে বোঝাচ্ছে স্ত্রীবাচক শব্দ, আর ক্লীব মানে উভয়। ক্লীব বলতে বোঝানো হচ্ছে যা স্বামী পুরুষ কিছুই বোঝায় না, অর্থাৎ স্ত্রী কিছুই বোঝায় না। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে জড় বস্তুকে বোঝায়। আর এইটা হচ্ছে আপনার উভয় হচ্ছে, অর্থাৎ কিছু আছে যে আপনার এইটার পুরুষ স্ত্রীবাচক আলাদা না, এটা একটা জিনিস বললেই দুটো বোঝা যায়। এখন আমরা একটু সংজ্ঞা দেখি। যেমন পুরুষবাচক শব্দ হচ্ছে যে শব্দগুলো দ্বারা পুরুষ জাতিকে বোঝায়, যেমন বাবা, ছেলে, রাজা, চাচা, ভাই অথবা ফুফা। এই যে শব্দগুলো আছে এইগুলা হচ্ছে একটা পুরুষবাচক শব্দ। আর স্ত্রীবাচক শব্দ কোনগুলা? যেমন যা দিয়ে আমরা সাধারণত স্ত্রীবাচক বা স্ত্রী জাতীয় যারা আছে তাদেরকে চিহ্নিত করে থাকি, যেমন মা, মেয়ে, মামি, রানী, বোন, চাচি, ফুফু, খালা, যাই থাকুক এগুলো হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দ। এবার ক্লিপটা যখন দেখব, ক্লিপ লিঙ্গ হচ্ছে যে শব্দগুলো দ্বারা স্ত্রী পুরুষ কিছুই বোঝায় না, অর্থাৎ এইগুলো হচ্ছে যাদের ধরেন কোনো ধরনের বাস্তবিক জীবনে অস্তিত্ব নাই। অস্তিত্ব বলতে বোঝানো হচ্ছে যে ধরেন পিতা মাতায় আমাদের এগুলো তো যে জীব বা জীবিত, গাছও জীবিত, কিন্তু আসলে এই জিনিসটা হচ্ছে ওই সেন্সে চিন্তা করতে হবে যে আমাদের এই যে সম্পর্ক বা আমাদের সাথে যাদের কোনো দৈনন্দিন সম্পর্ক বিদ্যমান নাই তারাই আসলে কিবলিঙ্গের ভিতর ঢুকবে। কারণ কিবলিঙ্গ যদি আপনি একদম শুধু জড়ো পড়ে যান তাহলে এটার আপনি স্পেসিফিক করতে পারবেন না। আপনি শুধু ধরে নিতে পারেন যে যেটার সাথে আমাদের হয়তো আত্মার বা কোনো ধরনের সম্পর্ক থাকে না তারা হচ্ছে ক্লীবলিঙ্গ। আর উভয়লিঙ্গ হচ্ছে কি যেগুলো স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী বারবার বলতেছে, স্ত্রী ও পুরুষবাচক শব্দ উভয়কে বোঝায় তাকে উভয়লিঙ্গবাচক শব্দ বলে, যেমন শিশু, মানুষ, লোক, সন্তান, বন্ধু, কবি। যেমন এই যে কবির, এটার হচ্ছে স্ত্রীবাচক শব্দ কিভাবে কেউ বলতে পারেন? আবার আপনারা বলতে পারেন যে হ্যাঁ বন্ধু তো আবার স্ত্রীবাচক শব্দ হচ্ছে বান্ধবী, তাহলে কেন এটা? কিন্তু আসলে এই বন্ধুর স্ত্রীবাচক বা পুরুষবাচক কোনো শব্দ নেই। হবে ছেলে বন্ধু, মেয়ে বন্ধু। কবি হচ্ছে পুরুষ কবি, মহিলা কবি। ছেলে সন্তান, মেয়ে সন্তান, পুরুষ লোক, মহিলা লোক, ছেলে মানুষ, মেয়ে মানুষ, ছেলে শিশু, মেয়ে শিশু। তাহলে আমাদের মেইন হচ্ছে যেখান থেকে প্রশ্ন করে প্রথমত এইটা থেকে করে আর দ্বিতীয়ত এইটা থেকে করে, আর এইগুলা থেকেও টুকটাক করে, কিন্তু মেইন হচ্ছে এই দুইটা থেকে আসলে করা হয়। কারণ আপনাকে উভয় লিঙ্গটা আগে খুঁজে বের করা শিখতে হবে, পাশাপাশি ক্লিব লিঙ্গটাও শিখতে হবে, কারণ ক্লিব লিঙ্গ অনেক সময় আপনি এই দুইটার ভিতরেও একে চিন্তা করতে পারেন। আচ্ছা, যেমন বধূ আর হচ্ছে বন্ধু, এটা হচ্ছে উভয় লিঙ্গ। আবার ওই এই বধূ মানে হচ্ছে বউ, এটা স্ত্রীলিঙ্গ। অর্থাৎ এইখানে এই বধূটা হচ্ছে বয়চন্দ্র, বয়চন্দ্র বিন্দু ধৈর্যস্য বধূ, এটা মানে হচ্ছে বন্ধু। এখন বন্ধু ছেলে বন্ধু হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে। আর এই বধূ হচ্ছে বউ, যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এখন কিছু এমসিকিউ আছে, পিডিএফটা যখন পেয়ে যাবেন তখন আসলে পড়ে নিন। পরীক্ষা কি মাসে হওয়ার কথা আছে আপনাদের? কোনো নিউজ টিউজ আছে এর আগে স্যার শুনেছিলাম এপ্রিলে মনে হয়, এখন সঠিক জানি না। এপ্রিলে? ও, নির্বাচনের আগে তো আর হবে না, হইলে পরে মার্চ এপ্রিলেই হবে। আবার ঈদও তো রোজার পর, তো মার্চ মাসের মাঝামাঝি শেষ সপ্তাহ ধরতে পারেন, তাহলে হিউজ একটা টাইম আছে, 5-6 মাস। আসলে 5-6 মাস পড়ার থেকে হচ্ছে ধৈর্য ধরে রাখা কঠিন। যে আসলে লাস্ট অবধি ধৈর্য ধরে রাখতে পারবে সেই দেখবেন সফল হবে। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দের প্রকারভেদ। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দুইভাবে বিভক্ত হয়। একটা হচ্ছে সাধারণ বা স্ত্রী জাতীয় পুরুষবাচক শব্দ, যেমন হচ্ছে খোকা খুকি, পাগল পাগলি, বামুন বামুনি, ভেড়া ভেড়ি, বালক বালিকা, দেওর ননদ, ভব ভবানী, এই যেগুলো আছে। আরেকটা হচ্ছে পতি পত্নীবাচক, যেমন আব্বা আম্মা,
বা চাচা চাচি, কাকা কাকি, দাদা দাদি, নানা নানি, ভাই ভাবি, বাবা মা, মা মামি, মামা মামি। অর্থাৎ একটা হচ্ছে আপনার সাধারণ যেগুলো আছে ওইগুলো, আর একটা হচ্ছে পতি পত্নী অর্থাৎ স্বামী স্ত্রী, ওই স্ত্রী জাতীয় যে সম্পর্ক আছে এদের মধ্যে সেই জাতীয় শব্দ। এবার কিছু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা স্ত্রী প্রত্যয়। পুরুষবাচক শব্দের শেষে কতগুলো প্রত্যয়, প্রত্যয় হচ্ছে কোথায় যুক্ত হয়, উপসর্গ শব্দের প্রথমে, আর প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন। স্যার আমি না স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, শো করছে না। আমার স্ক্রিন শেয়ার দেওয়া, তাহলে আপনি এটা করেন, আপনি আমার এই যে নামটা আসতেছে না এর উপর ক্লিক করেন, দেখেন আমার এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে না, হলে কেটে দিয়ে আরেকটু ঢোকেন আরেকবার। বাকিটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। শব্দগুলো হচ্ছে হচ্ছে আমার এগুলো হচ্ছে রস্যই দীর্ঘই, দন্ত নয় রস্যি, দন্ত নয় দীর্ঘই, আনি ইনি, দন্ত ন। এখন ই প্রত্যয় যুগে কোনটা সেটা আমরা দেখতেছি এখানে, দেন খোকা, খুকি, আ আছে রস্মিকার, বোষ্টম, বোষ্টামি, শাহজাদা, শাহজাদি, সখা, সখী। এখানে প্রত্যেকটা শব্দ দেখতেছেন যে রস্যই প্রত্যয় যুক্ত করে আমাদের শব্দটাকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করেছে। এখন আপনাদের পরীক্ষায় হয়তো দিয়ে দিতে পারে যাচ্ছে খোকা কোনটার, খোকার স্ত্রীবাচক কোনটা, বা শাহজাদার স্ত্রীবাচক কোনটা। এটার কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের পাশাপাশি আসলে রুলসটাও জানতে হবে যে কেন হলো, যে শাহজাদা থেকে শাহজাদি হলো, এটা কেন হলো, এটা আমরা যদি পড়ি খুব আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এবার আসে ইনি প্রত্যয়। ইনি প্রত্যয় কাঙ্গাল, কাঙ্গালিনী, গোয়াল, গোয়ালিনী, বাঘ, বাঘিনী, বাঘ বাঘিনী এটা একটু আসে। তো এই যে শব্দগুলো আসলে এটা হচ্ছে ইনি প্রত্যয় যোগে গঠিত হয়। এবার হচ্ছে আনি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ, সেটা হচ্ছে চাকর, চাকরানী, নাপিত, নাপতানি। অর্থাৎ কিন্তু তানি বা রানী কিছু নেই, এখানে হচ্ছে যুক্ত হচ্ছে আমাদের আনি প্রত্যয়। কোন প্রত্যয় যুক্ত হচ্ছে আমাদের? আনি প্রত্যয়। এবার আসে নি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কামার, কামারানি, কুমার, কুমারনী, জমাদার, জমাদারনি। প্রত্যেকটা শেষে দেখেন যে নি প্রত্যয় আছে। স্যার আমি দেখতে পাই না। দেখতে পাচ্ছেন না? না স্যার দেখা যাচ্ছে না, শুধু আপনার ছবিটাই উঠে আছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার অফ করে আরেকবার অন করতেছি আপনার জন্য। আর যদি না হয় এবার তাহলে আপনি একটু রেকর্ড ক্লাসটা একবার করে নিন। এবার আসে না স্যার, একেবারে আসে না। তাহলে হয়তো আপনার পারমিশন দেওয়া নাই, আপনি একটু যে বোঝে তাকে একটু গুগল মিটটা ঠিক করে নিন। এর এর আগে যে ক্লাসগুলো সেগুলো দেখতে পারছেন? জি স্যার, সবই তো দেখতে পাচ্ছিলাম, একটু আগেও দেখতে পাচ্ছিলাম, এখনই আবার দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আজকে ক্লাসটা একটু রেকর্ডটা করে নিন, আপনি ক্লাসে শোনেন আসলে কি বলি, আর ওই বা পিডিএফটা দিলে তো পড়ে নিতে পারবেন না। আর নাহলে আপনি আমার একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আপনার পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনি ওটা একটু আমার মিলায় মিলায় নেন তাহলে। আচ্ছা ক্লাসে একটু ঝামেলা একটু হচ্ছে, আমি একটু একটা মিনিট, আপনি একটু হোয়াটসঅ্যাপে দ্রুত নক দেন আমারে। আচ্ছা বাকিদের সেটা পড়াই, সেটা হচ্ছে কতগুলো পুরুষবাচক আর শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগ করা, যেমন কি যে আমাদের কিছু শব্দ আছে যে শব্দগুলোকে আপনি স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে পারবেন না, তাহলে এইটাগুলোকে আপনার কি করতে হবে, এগুলোর আগে আপনাদের পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যুক্ত করে দিতে হবে। সেগুলো কি আছে, প্রথম হচ্ছে কবি, কবির আপনার স্ত্রীবাচক কিছুই নাই, সেটার আগেই যেন মহিলা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে মহিলা কবি। ডাক্তার, মহিলা ডাক্তার। কর্মী, মহিলা কর্মী। পুলিশ, মহিলা পুলিশ। আচ্ছা আপনার ইংলিশে আমরা পুলিশ হিসেবে কি চিনি, পুলিশ না, পুলিশ কি সিঙ্গুলার না প্লুরাল এটা বলেন তো? অর্থাৎ এক বচন না বহু বচন? স্যার বহু বচন। এক বচন কি? এবার এসছে স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ক্লাস করেন। আচ্ছা ইংলিশে তো একটা আমরা পুলিশ পড়ি, এটার হচ্ছে সিঙ্গুলার হচ্ছে পুলিশ ম্যান।
আমি একটু ইংরেজিও বলে দিই মাঝখানে যেহেতু এটা আছে। পুলিশের সিঙ্গুলার হচ্ছে পুলিশম্যান, এগুলা দিয়ে কিন্তু আপনাদের আটকায়। যা দিয়ে আটকাবে সেগুলো একটু ভালো করে পড়ে নেবেন। দেখতেছেন আপনারা তো সবাই 25টার কেউ নেই এসএসসি, তাই তো? না স্যার, আমরা 24-এ। আচ্ছা, আপনাদের জুনিয়রদের দেখেন কত সুন্দর ধস নামছে রেজাল্টে। এই নামার একমাত্র কারণই হচ্ছে পড়াশোনার অবনতি, বেসিক ক্লিয়ার না। আর এরা চিন্তা করে কি যে আসলে এখন না পড়েও সব কিছু হয়, কিন্তু না পড়ে তো আসলে পাস করা যায়, ভালো রেজাল্ট করা যায় না। সংস্কৃত স্ত্রী তাছাড়া যশোর বোর্ডে তো 50% হয়তো বা ফেল করছে, আর দেখছি 50% পাস করছে। আচ্ছা, সংস্কৃত স্ত্রী প্রত্যয় হচ্ছে পুরুষবাচক শব্দের কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। এগুলা কি? এগুলো হচ্ছে আ, ই, আনি, নি, ইকা। যেমন আ প্রত্যয় যোগে যদি গঠিত হয় চতুর, চতুরা। এই যে আ যুক্ত হচ্ছে কনিষ্ঠ, কনিষ্ঠা। মলিন, মলিনা। বয়স্ক, বয়স্কা। মহাশয়, মহাশয়া। তাহলে এই যে প্রত্যেকটা শেষে আমার প্রত্যয় যুক্ত করে সংস্কৃত শব্দটাকে আমার স্ত্রীবাচক সংস্কৃত শব্দে রূপান্তর করা হচ্ছে। এবার যদি আমরা দীর্ঘ ইকারগুলো একটু দেখি, প্রত্যয়যোগে জাতি বা শ্রেণীবাচক শব্দ যেমন সিংহ, সিংহী। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, ব্রাহ্মণী। মানব, মানবী। দেখেন মানবীর পাশে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, মিনস হচ্ছে এটা একটু গুরুত্বপূর্ণ। বৈষব, বৈষবী। কুমার, কুমারী। ময়ূর, ময়ূরী। এবার সাধারণত চতুর্দশ, চতুর্দশী। ষোড়শ, ষোড়শী। অর্থাৎ তারিখবাচক যে শব্দগুলো হয় আসলে, যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। দেখেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা বলি না, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে পুরুষবাচক। কিন্তু যখন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এইটা বলি, তখন এটা স্ত্রীবাচক। অর্থাৎ তারিখবাচক শব্দেরও কিন্তু স্ত্রীবাচক, পুরুষবাচক আছে। এটা আপনারা হয়তো আগে জানতেন কি না জানি না, তারপর আজকে যদি কেউ না জানেন সেটা এখানে যে যেমন এই যে চতুর্দশ, চতুর্দশী। অর্থাৎ এটা স্যার হচ্ছে, কি বললেন, আরেকবার বলতেন যদি। আচ্ছা, তারিখবাচক যে শব্দগুলো আছে, অর্থাৎ প্রথম আমরা বলি না যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বলি না এইভাবে। তো এইগুলা জি হচ্ছে, স্যার বলুন। এইগুলা যদি এইগুলারও স্ত্রীবাচক রূপ আছে। স্ত্রীবাচক রূপটা হচ্ছে কি, প্রথমের হচ্ছে প্রথমা, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়া, তৃতীয় হচ্ছে তৃতীয়া, চতুর্থ হচ্ছে চতুর্থী, পঞ্চমের হচ্ছে পঞ্চমা, সরি পঞ্চমী, ষষ্ঠর আছে ষষ্ঠী। এই যে বলি না, তো এইটা হচ্ছে ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে পুরুষবাচক শব্দ, আর ষষ্ঠী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। যেমন চতুর্দশ, চতুর্দশী। চতুর্দশ মানে কি 14, তো 14 এটা হচ্ছে স্ত্রীবাচক, পুরুষবাচক শব্দ হচ্ছে চতুর্দশ, আর এটা স্ত্রীবাচক শব্দ হচ্ছে চতুর্দশী। ষোড়শ, ষোড়শী। এবার আনি প্রত্যয় যোগে স্ত্রীবাচকতা বুঝিয়ে না বুঝিয়ে অন্য প্রত্যয়, অর্থাৎ কি আমরা পড়ছি না এখানে যে এই আনি প্রত্যয় যোগে যুক্ত হচ্ছে। তো এখন বলছে আসলে আনি প্রত্যয় যোগে, আনি প্রত্যয় যোগে আসলে গঠিত শব্দ স্ত্রীবাচকতা বুঝিয়ে অন্য কথায় অরণ্য বা অরণ্যানী, আবার হিম, হিমানী। ইন্দ্র, ইন্দ্রাণী। শূদ্র, শূদ্রাণী। আচার্য, আচার্য জানি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসে দেখা যায় স্ত্রীবাচক না বুঝিয়ে অন্যান্য বোঝায়। যেমন শূদ্র, শূদ্রাণী। শূদ্র বলতে কি একটা বংশ, হিন্দুদের একটা বংশ বোঝায়। শূদ্রাণী অর্থাৎ কি ওই বংশেরই, কিন্তু এটা স্ত্রীবাচকতা না বোঝাচ্ছে, এটা একটা আলটিমেট অর্থ কি দিচ্ছে যে একটা জাত, একটা বংশ। আবার ইন্দ্র, ইন্দ্রাণী। ইন্দ্র অর্থ সূর্য, ইন্দ্রাণী বলতে কি সূর্যই তো বোঝাচ্ছে, এখানে তো স্ত্রীবাচক কিছু বোঝানো হচ্ছে না। এবার আসি হচ্ছে আমাদের পুরুষবাচক শব্দের শেষে অক থাকলে এটা ইকা হয়ে যায়। আপনারা চাইলে খাতায় বসে লিখতে পারেন, কারণ জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, চাইলে লিখতে পারেন। তো এটা হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে অক থাকলে এটা ইকা হয় কিভাবে? বালক, অক, বালক, বালিকা। এখন তাহলে কি হচ্ছে, বালকের অক উঠে যে ইকা হয়ে যাচ্ছে, অক উঠে যে ইকা বসে যাচ্ছে। নায়ক, নায়িকা। গায়ক, গায়িকা। উচ্চারণ যখন করবেন তখনই দেখবেন যে গায়ক, অক উঠতেছে এখানে, যে গায়ক, এটা গায়িকা। সেবক, সেবিকা। লেখক, লেখিকা। অধ্যাপক, অধ্যাপিকা। আর মেইন হচ্ছে কি, আপনি যে কোনো বাংলা গ্রামার পড়তে হবে অবশ্যই আগে আপনারা উচ্চারণ শিখতে হবে। আমরা প্রথম দিন পড়ছিলাম না যে বাংলায় কেন ভুল হয়, বা বাংলা ব্যাকরণে ভুল হওয়ার মূল কারণ হচ্ছে আঞ্চলিকতা বা এটার যে জিনিসগুলো। তো এই কারণে আসলে গ্রামার আপনি ধরতে পারবেন না। আপনাদের এই যে এইচএসসি পরীক্ষায় উচ্চারণ বানান আসতো না, আসলে উচ্চারণ বানান যদি আপনি সঠিক উচ্চারণ জানেন তাহলে আপনার তো লিখতে সুবিধা।
তো শিক্ষকদের আপনার উচ্চারণ পড়ানোর মানে কি, বানান পড়ানোর মানে কি যদি আপনি সঠিক বানান জানেন। তো এইটাই হচ্ছে মেইন কারণ, মানুষের ভিতরে তাদের আঞ্চলিকতা, তাদের নিজস্বতা ঢোকানোর কারণে ভাষার যেই অরিজিনাল রূপ বা ভাষার যেই রূপটা অর্থাৎ মেইনটা, এইটা আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এইগুলা থেকে কি করতে পারেন আসলে, ভালো ভালো যেগুলো আছে আপনার নাটক উপন্যাস যেগুলো আছে রবীন্দ্রনাথ বা এই টাইপের যে লেখকগুলো আছে এদের বইগুলো পড়তে পারেন, যারা আঞ্চলিকতার ছোঁয়া দিতেন না আসলে লেখায়। এখন মানে একদম বলতে পারেন যে স্যার কি একটা উপদেশ দিলেন অ্যাডমিশন টাইমে, গল্পের বই পড়া, উপন্যাস পড়া। আসলে গল্পের বই উপন্যাস পড়লে যে আপনার চিন্তা চেতনা কতটা উপকারিত হবে সেটা আপনি একটা দুইটা বই পড়লেই বুঝতে পারবেন। আপনার যদি কোনো কারণে তাদের পছন্দ না হয়, আপনি অন্য কোনো লেখকের পড়া পড়েন, কেউ হয়তো যদি ধর্মীয় কোনো বই পছন্দ করেন তাও পড়তে পারেন। মানে বই পড়ার আসলে বিকল্প নেই। কিছু যদি পড়তে না ভালো লাগে তাহলে ওইটা একটা যে কোনো একটা নিউজ পেপার পড়েন, প্রথম আলো পড়েন, অর্থাৎ যেখানেই পড়েন আঞ্চলিকতার ছোঁয়া নেই এমন কিছু লেখা পড়েন, দেখবেন আস্তে আস্তে আপনার উচ্চারণের শুদ্ধতা চলে আসবে, আপনার ভাষার যে ভান্ডার আছে এটাও বৃদ্ধি পাবে। যে আমরা ইংরেজিতে অনেকে আছে না যে এই প্রতি বছর এই যে যেহেতু আজকে রেজাল্ট দিচ্ছে এই রেজাল্ট বিষয়ে কথাবার্তাই তো হবে, তো দেখবেন যে ইংলিশে বেশিরভাগ ফেল করে। ইংলিশে ফেল করার একমাত্র কারণই হচ্ছে আমাদের দেশের অর্ধেকের বেশি ছেলেপেলে বা স্টুডেন্ট ইংরেজি বোঝেই না। এরপরে এর যারা বোঝে তারা কিভাবে লিখতে হয় সেটাই জানে না। এদের ভিতরে সর্বোচ্চ ভালো রেজাল্ট করা হচ্ছে 10 থেকে 15%। এ প্লাসও মিস হয় বেশি ইংরেজির জন্য, ফেলও করে বেশি ইংরেজির জন্য। তাহলে আমাদের কেন আমরা এসব জিনিসটা বুঝি না, না বুঝে মুখস্থ করতে চাই। বাংলাটাও এরকম, বাংলায় আপনারা ক্লাস 1 হতে 9 10 অবধি পড়ছেন, এতদিন বাংলা কঠিন লাগে নাই। একাদশ দ্বাদশ শ্রেণীতে যখনই আসছেন তখনই বাংলা আপনার কাছে খুব কঠিন। আগে পরে শুনছেন না যে বাংলা প্রাইভেট পড়া লাগে নাকি, কলেজে উঠলে তো দেখছেন নিজে অনেকেই পড়ছেন। আবার অ্যাডমিশনে এসে বাংলার জন্য বই কিনতেছেন, এটা করতেছেন ওটা করতেছেন, এই বাংলারও তো এক টাইমে গায়ে লাগাইতেন না। তো কারণটা কি আসলে, কারণটা হচ্ছে আমরা জিনিসটা স্যার যত হয়েছে কি আমাদের দশা, ও তো ইংলিশ কঠিন তাই পড়ি না, বাংলা সহজ তাই পড়ি না, যে না পড়ে দুটো অবস্থা এক জগা খিচুড়ি হয়ে যায়। এইটা তো এটা আমি তো সেটা বললাম আসলে যে আপনারা যে ক্লাস 6 হতে 9 10 অবধি কোনদিন আইসিটি বই তো পড়ছেন 25টা এমসিকিউ, হঠাৎ করে ইন্টারে উঠে তো আয় হায় এত অঙ্ক আশা কই দিয়ে। তো সব জিনিসের যখনই আপনি একটু গভীরে যে চিন্তা করে যাবেন তখন প্রত্যেকটা জিনিসই কঠিন হয়ে যাবে। আর এই যেই গ্রামার টপিকগুলাই পড়াই আসলে এটা হচ্ছে যতটা শুদ্ধ করে পড়তে পারবেন নিজেদের জন্য ততটা ভালো হয়। আমি যে বলতেছি না এখন অনেকে আছে ওই যে কি কি আছে না বাজারে কত উপন্যাস আছে কি জানো, ওই পদ্মজা টদ্মজা কি টাইপের উপন্যাস আছে, ওই আপনার ওইগুলা দেখার থেকে ভারতের সিরিয়াল পড়া ভালো, মানে এই সিরিয়াল ওইগুলো পড়ার থেকে ভারতের সিরিয়াল দেখা ভালো আমার মতে। আচ্ছা লেখক লেখিকা অধ্যাপক অধ্যাপিকা যাই হোক, মানে আমার কোনো ধরনের দ্বন্দ্ব নেই, কিন্তু ওইগুলো হচ্ছে আপনাদের বর্তমান সময়ের যে আধুনিকের একটা বা ওই ফেসবুক পেজ পোস্টগুলো যেগুলো দেখেন যে টুইস্ট আকারে থাকে, ওই রকম ওই বইগুলোর লেখনই ওরকম টুইস্ট আকারে, মানে আপনি পড়ে আপনার নেশা হয়ে যাবে। কিন্তু আসলে গল্পের বই তো নেই, ওই নেশা তো আপনার ধরানোর দরকার নেই। বই পড়তে পড়তে আপনার ভিতর বইয়ের এমন একটা চলে আসবে যে আপনারই ভিতর নেশা তৈরি হয়ে যাচ্ছে। বইয়ে আপনার এমন বই আপনার টানা লাগবে না, আপনি বই টেনে নিয়ে আসবেন। আচ্ছা নাটক নাটিকা, মালা মালিকা, গীত গীতিকা, পুস্তক পুস্তিকা, এ হচ্ছে আমাদের শব্দ। এবার হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে অত, অত, বানমান, ইয়ান এটা থাকলে স্ত্রীবাচকতা বোঝাতে অতি, বতি, মতি, ইয়সী বোঝায়। যেমন মহৎ, এই যে অত, মহৎ মহতি, দয়াবান দয়াবতী, গুণবান গুণবতী, শ্রীমা শ্রীমতী, এখানে হয়তো শ্রীমান হবে, বুদ্ধিমান বুদ্ধিমতী, গরিয়ান গরিয়সী। এখন আনের শেষে ইয়সী হচ্ছে। এবার নিপত্তায় যোগে এই যে এগুলো পড়াচ্ছে এগুলো কি বুঝতে কারো অসুবিধা হচ্ছে যে আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে, একদম কারো কি একদম ব্ল্যাঙ্ক হচ্ছে হইলে? স্যার আমি বুঝতে না পারলে জিজ্ঞাসা করছি, কিন্তু এখন আপাতত আর সমস্যা হচ্ছে না। আচ্ছা, নিপত্তায় যোগে গঠিত স্ত্রী শব্দের অবজ্ঞা প্রকাশ বলতে, অবজ্ঞা বলতে বোঝানো হচ্ছে কি যে স্ত্রী শব্দের সাথে আপনার এটার একটা সম্বোধনী করলেন। ধরেন ডাক্তার ডাক্তারনি, জমিদার জমিদারনি, মাস্টার মাস্টারনি। পুরুষবাচক শব্দের জফলা লোপ পেয়ে স্ত্রীবাচক শব্দের পরিবর্তে দীর্ঘইকার বসে। যেমন মৎস্য মৎস্যি। পুরুষবাচক শব্দে যখন জফলা থাকবে আপনারা ওই যে বিভিন্ন কিছু পড়ছেন ওই রকম টাইপের যে নিয়মগুলো পড়ছেন যে কোথায় আদ্যয়া কোথায় অন্তয়, এখানে একই নিয়ম, কিন্তু ওই সেইভাবেই পড়লে হয়ে যাচ্ছে। এবার হুজুর
পুরুষবাচক শব্দটিকে স্ত্রীবাচক যখন করবেন তখন হচ্ছে আইন যুক্ত হবে। যেমন হুজুর, হুজুর আইন, ঠাকুর, ঠাকুর আইন। এই যে শব্দগুলো আছে মানে রান, রাইন, এইখান থেকেই আসলে এই প্রত্যয়টার সূচি, অর্থাৎ উর থেকে রাইন হচ্ছে, বা ঠাকুর, উর থেকে ঠাকুর আইন হচ্ছে। বাংলায় কতগুলো তৎসম শব্দ আছে শব্দের প্রত্যয় যোগ হয়, যেমন হচ্ছে অভাগী, অভাগিনী। অর্থাৎ এখন আপনারা একটা জিনিস বলেন, সেটা হচ্ছে অভাগীটাই তো স্ত্রীবাচক শব্দ না? অভাগী, জি স্যার, হ্যাঁ আমি তো স্যার। তাই বলি যে অভাগী। হ্যাঁ, তাহলে কিন্তু অভাগী, এখন আপনি অভাগীর আবার স্ত্রীবাচক শব্দ কি? এটা হচ্ছে অনেকগুলো শব্দ আছে যেগুলোর অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের রূপ হয় বা একাধিক থাকে, যেমন সমার্থক শব্দের মতো। তো অভাগীর আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে তৎসম শব্দগুলোর ক্ষেত্রে বেশি দেখা যায় যে অভাগী, অভাগিনী। তারপর হচ্ছে নুনদ, ননদিনী। অর্থাৎ এটা হচ্ছে নুনদ কাকে বোঝায়? ওই স্বামীর বোনকে মনে হয়। যাই হোক, তো এই নুনদ আবার হচ্ছে ননদিনী, গোপী, গোপিনী। এই প্রত্যেকটার মিনিংস একই, কিন্তু একটা একটা অল্টারনেটিভ। কতগুলো শব্দ পুরুষবাচক স্ত্রী শব্দ দুই বাচকই হয়, যেমন হচ্ছে জন, পাখি, শিশু, সন্তান, যে আমি বললাম সেইগুলো হচ্ছে এইটা। কি হলো? উপর ওঠে না কেন? আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে এটা যে পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দের উদাহরণ। এখন আমাদের পুরুষবাচক শব্দ যেগুলো আমরা পড়ছি, এখন এগুলোর একটি স্ত্রীবাচক উদাহরণটা আমরা দেখি। পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ, যেমন হচ্ছে দেবর বা ননদ, আবার যা। আবার শিক্ষক, শিক্ষয়িত্রী, আবার কি হয় শিক্ষিকা, দাদা দিদি, আবার কি দাদা বৌদি, ভাই বোন, আবার ভাই ভাবি। অর্থাৎ কি একই পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ হচ্ছে। আবার বন্ধু বান্ধবী, বন্ধু, বন্ধু পত্নী। অর্থাৎ কোনো বন্ধু যদি এখন বিবাহ করে সে হয়তো বন্ধু পত্নী হবে, সেটা তো আর আপনার বান্ধবী হবে না। তো এইগুলো হচ্ছে আসলে পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ যেগুলো থাকে এটা হচ্ছে এটা। এবার বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কিছু বিশেষ নিয়ম আছে, সেগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে স্ত্রীবাচক শব্দ বোঝাতে ত্রি হয়। যেমন নেতা, নেত্রী, কর্তা, কর্ত্রী, শ্রোতা, শ্রোত্রী। আবার আমাদের এখানে কি আছে? দাতা, ধাত্রী। এই যে যে শব্দগুলো আছে অর্থাৎ প্রত্যেকটা শেষে তা আছে, এই জন্য লাস্টে আমার কি যোগ হচ্ছে? ত্রি যোগ হচ্ছে। এবার প্রণেতা, প্রনেত্রী, প্রণেতা, প্রনেত্রী। আবার দেখেন, স্যার আরেকবার বলতেন যদি, আমার ট্রেন আসছে তো বারবার এই জন্য শুনতে পাচ্ছি না। বুঝি নাই। এত স্টেশন কাছে ট্রেন আসছে থেকে থেকে, তাই শুনতে ও পাচ্ছি আচ্ছা না, আচ্ছা। একটু যদি বলতেন। ও, বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ কি আমাদের কিছু বিশেষ নিয়মে সাধিত শব্দ আছে যেগুলো সব ধরনের নিয়ম থেকে ধরাবন্ধা করা যায় না। সেগুলো হচ্ছে যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে স্ত্রীবাচক বোঝাতে সেগুলোতে ত্রি যুক্ত হয়। অর্থাৎ পুরুষবাচক শব্দ দেখবেন তয়কারে তা থাকে, এবং এটা যখন স্ত্রীবাচক হয় তখন হচ্ছে কি ত্রি যোগ হয়। যেমন নেতা, নেত্রী, নেতা, নেত্রী। আবার হচ্ছে কি কর্তা, কর্ত্রী। বিদেশি স্ত্রীবাচক শব্দ যেমন কি মালয়েক, মালেকা, মরদ, জেনানা। এইগুলো আসলে কোনো নিয়ম নেই, এগুলো আপনার পড়তে হবে বা ঠাটা মুখস্থ করতে হবে। সুলতান, সুলতানা, খান, খানম, বেগ, বেগম, মুহতারিম, মুহতারিমা। এবার আছে কতগুলো শব্দ হলো পুরুষবাচক বোঝায়, এদের স্ত্রীবাচক শব্দ হয় না। যেমন কবিরাজ। এখন বলতে পারেন আসলে আমাদের এখানে তো অনেক আছে, মহিলা আছে যারা চিকিৎসা করে। আমাদের ওদিকে আছে কোনো মহিলা কবিরাজ চিকিৎসা করে? আচ্ছা,
এখন দেখবেন আমি যে কথা বলার আগেই যখন বলছি যে আপনাদের ওখানে আছে কোনো মহিলা কবিরাজ, অর্থাৎ কি কবিরাজের আসলে কোনো স্ত্রীবাচক শব্দ নেই এখানে। যখনই আমার স্ত্রীবাচক করতে হবে তার আগে কি অ্যাড করতে হবে? মহিলা। আবার যোদ্ধা, ঢাকি, অকৃতদার, কৃতদার, পুরোহিত, সৈন্য, কেরানি, কুস্তিগির, কাপুরুষ, এটা তো নাই। কাজী, বিচারপতি, রাষ্ট্রপতি। এখন বলতে পারেন আসলে রাষ্ট্রপতি তো মহিলাও হয়, ওই একই কাজ, মহিলা রাষ্ট্রপতি। বিপত্নিক, এটা তো পুরুষের বাইরে হয় না। ঘর জামাই, এটাও পুরুষবাচক শব্দ। আবার কতগুলো শব্দ কেবল স্ত্রীবাচক শব্দ বোঝায়, কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক শব্দ, যেমন এগুলোর পুরুষ সতীন, পুরুষের তো আর সতীনবাচক কোনো শব্দ নাই। বা সপত্নী, সদবা, সৎমা, পত্নী, ডাইনি, অর্ধাঙ্গিনী, অন্তঃসত্ত্বা, অসূর্য স্পর্শা। অসূর্য স্পর্শার মানে কি? স্যার জানি না। অসূর্য স্পর্শা মানে হচ্ছে অর্থাৎ যে নারী সূর্যের আলো হয়তো বা স্পর্শ বলতে মানে কি, মানে সূর্যের আলো তার আনাগোনা নেই, বা সে ঘরের কোটার বাইরে যায় না, অর্থাৎ ঘরের যেখানে সূর্যের আলো পৌঁছায় কি, যেখানে বাইরে বেরোলেই তো সূর্যের আলো আপনাকে গ্রাস করতেছে বা আপনার উপর এসে পড়বে, কিন্তু আপনি এতটাই অন্দরমহলে আসক্ত বা অন্দরমহলে বন্দী থাকেন যে আপনার কাছে সূর্যের আলো পৌঁছাচ্ছে না। তো অসূর্য স্পর্শ দ্বারা এটাই বোঝায়। আচ্ছা, এরপর আছে অরক্ষণীয়া। তারপর হচ্ছে আমাদের কলঙ্কিনী, বাইজি, কুলটা, শাখিনী, সতী, এও, দায়ী, এই যা যা আছে স্ত্রীবাচক শব্দ, এইগুলা হচ্ছে আমাদের পুরুষবাচক নাই। এবার আছে স্যার কোনটা মানে কি? কুলটা, এটা আমার জানা নাই, একটু বুঝছেন, এটা দেখে নিন কুলটা মানে কি, আমি দ্বারা দেখে নিচ্ছি একটু। এবার আছে বিধেয় বিশেষণ, অর্থাৎ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে বিশেষণেরও স্ত্রীবাচক শব্দ হয় না। বিশেষণ বলতে স্ত্রীবাচক শব্দ, যেমন মেয়েটি পাগল হয়ে গেছে, এখানে পাগলি হবে না, অর্থাৎ পাগলি দ্বারা বোঝানো হচ্ছে বিশেষণ। তো পাগলি বা এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে, পাগলটা আপনার পাগলিটাকে এখান থেকে রিপ্লেস করেছে। বিধেয় বিশেষণ অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে বিশেষণে স্ত্রীবাচক শব্দ হচ্ছে না। আবার অরণ্য বৃহদত্ত নক্ষত্রে হয় অরণ্য, অরণ্যানী, বন্য, বনানী, হিম, হিমানী, এই যেগুলো আছে। আচ্ছা, কুলটা অর্থ হচ্ছে একটা মানে আপনার অপমানসূচক শব্দ। কোনো মহিলাকে যদি আপনি একটু অপমানসূচক কোনো ধরনের ব্যঙ্গাত্মক কথা বলতে চান তাহলে তাকে কুলটা দ্বারা সম্বোধন করা হয়। আচ্ছা, বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ হচ্ছে রাজা, রাজ্যী, তনু, তন্নী, গুরু, গুরবী, কুরঙ্গ, কুরঙ্গী, ধোপা, ধোপানি, কুলি, কামিন, সুখ, শাড়ি, শ্বশুর, শ্বশ্রু, সম্রাট, সম্রাজ্ঞী। এই যে এমসিকিউ গুলো আছে। সংজ্ঞাবাচক শব্দ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আমি যতক্ষণ না বলবো এই সাতজনের কেউ ক্লাস থেকে বেরোবেন না। সংখ্যাবাচক শব্দ হচ্ছে যেসব শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যালব্ধ কোনো ধারণা পাওয়া যায় এবং তারিখ ও সময় নির্ধারণ করা যায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে। যেমন সংখ্যাবাচক শব্দগুলো কি? অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ কয়েক ধরনের হয়: পরিমাণ বা গণনাবাচক শব্দ, পূরণবাচক বা ক্রমবাচক শব্দ, তারিখবাচক শব্দ। কি কি এখন আমরা একটু দেখি, সেটা হচ্ছে অঙ্কবাচক শব্দ বা সংখ্যাবাচক শব্দ হচ্ছে ধারাবাহিক 1 থেকে 100 পর্যন্ত ধারণা করা, অর্থাৎ আমরা 1 2 গুণি না, গণনা করি। এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক শব্দ, এবং এইটা আপনারা বিশ্বাস করেন এই যে আপনার এই জিনিসটাতে কিন্তু প্রশ্ন হয়। মানে আমি আমার এই জীবনে তো বেশি কিছু জায়গায় পরীক্ষা দিই নাই, মোটে 7-8 জায়গায় দিছি পরীক্ষা, তো আমি 3-4 জায়গায় এটা পাইছি। এবার পরিমাণ বা গণনাবাচক শব্দ, সেটা হচ্ছে যেসব শব্দ দিয়ে পরিমাণ বা গণনাবোধক ধারণা পাওয়া যায় তাকে গণনাবাচক শব্দ বলে। সেটা হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ যখন এটা আপনি সংখ্যায় লিখতেছেন তখন হচ্ছে সংখ্যাবাচক, আর পরিমাণ ও গণনাবাচক হচ্ছে এগুলো।
পূরণবাচক বা ক্রমবাচক শব্দ হচ্ছে যা দ্বারা একই সারি দল বা শ্রেণীতে অবস্থিত কোনো শব্দকে যাবে না। পূরণবাচক থেকে একটা প্রশ্ন হয়। পূরণ বলতে বোঝাচ্ছে আপনার অবস্থান, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা কি একটা অবস্থান। কেউ যদি বলে যে আসলে আমি নার্সিং পরীক্ষায় প্রথম হয়েছি, এটা কি তার ক্রম একটা রোল। বা কারো যদি আপনাদের ধরেন আমি রোল দিয়ে দিলাম যে 1 হতে 7 আপনাদের রোল, এটা কি আপনাদের ক্রমমান, তাহলে এটা কি ক্রমবাচক শব্দ। আর তারিখবাচক শব্দ হচ্ছে বাংলা অথবা ইংরেজি অথবা অথবা আরবি মাসের তারিখ বোঝাতে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এইগুলো 1 হতে 4 পর্যন্ত, এই 4টা হচ্ছে আমাদের হিন্দি শব্দ। আর বাকিগুলো হচ্ছে আমাদের ফার্সি নিয়মে গঠিত। এবং যা বলেছি আপনার এইগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ, আর এইগুলো হচ্ছে তারিখবাচক বা এইগুলো হচ্ছে তারিখবাচক শব্দ। আর এখন প্রথমা দ্বিতীয় সেগুলো সৃষ্টিবাচক। এবং তারিখবাচক শব্দ কি কি? পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, অর্থাৎ হিন্দি শব্দ হচ্ছে এই 4টা। এরপরে আছে কি পাঁচই, ছয়ই, সাতই, আটই, এইগুলো। এবার পূর্ণ সংখ্যার ন্যূনতা বোঝাতে, অর্থাৎ আপনার ভগ্নাংশ যেটা করে না, যে ভগ্নাংশ করছেন না আপনারা গণিতে, ভগ্নাংশ তো করেন, স্যারের ক্লাসে অঙ্ক করেন, তো ওইখানে এই ভগ্নাংশকে আমাদের আসলে বাংলা ভাষায় এত কিছু বলা হয়। সেটা হচ্ছে এককের 4 ভাগের 1 ভাগ হচ্ছে চৌঠা বলে, চৌঠা, স্মৃতি, পোয়া, এগুলা থেকে কিন্তু প্রশ্ন হয়। আপনার যেই কটা স্টার দিতে মন চায় দিতে পারেন। এখানে হচ্ছে চৌঠা, শিখি, পোয়া। এরপর হচ্ছে এককের 3 ভাগ হচ্ছে তেহাই, এককের 2 ভাগের 1 ভাগ হচ্ছে আধা, এককের 8 ভাগের 1 ভাগ হচ্ছে 1 অষ্টমাংশ। তাহলে এই যে জিনিসগুলো আছে আসলে কয়টা কোন ভাগে, এটা কোনো কনফিউশন আছে? না স্যার, না। বুঝে গেছি। আপনার এই আমি আমাদের এইটার পাশাপাশি কি আর কোথাও কোনো জায়গায় কোচিং টোচিং করেন অফলাইনে? না জি স্যার, না স্যার, আপাতত করা হয়নি। বাসায় করি। জি না আচ্ছা। স্যার, করি না। তাহলে যেহেতু বাসায় পড়েন, তাহলে একটু বেশি বেশি করে প্রশ্নটা সলভ করেন, মানে কারণ কম্পিটিশন জিনিসটা তো আপনারা বোঝেন, পরীক্ষা যেহেতু একবার দিয়েছেন, তো প্রেশার মোমেন্টে আসলে মানুষ কিন্তু কোল্যাপস করে। যে আজকে আমার ভাইবা ছিল, ভাইবা বলতে আমাদের তো একাডেমিক ভাইবা হয়, তো আমাদের টিচার জিজ্ঞাসা করতেছে আসলে ভাইবা বোর্ডে তো যে কোনো কিছু জিজ্ঞাসা করে, তো আমার জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন জিজ্ঞাসা করতেছে একটার পর একটা, তা আমি ওইভাবে উত্তর দিচ্ছি, তার হয়তো বা বোধগম্য হচ্ছে না। তখন বলছে আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে কি ভাইবা বোর্ডে আসলে মানুষজন পারা প্রশ্ন ভুলে যায় কেন? তাহলে স্যার প্রেশার সিচুয়েশন, অর্থাৎ ওই যে টাইমটা, ওইটাই আপনার এতটাই ব্রেন প্রেশার সিচুয়েশনে চলে যায় যে আপনি কোনটার অ্যান্সার করতে পারেন না। যার ফলে আপনি তো গতবারও দেখছেন যে আপনারা যখন পরীক্ষা দিতে বসছেন, আপনাদের পাড়া উত্তরগুলো আপনারা দাগে আসতে পারেন নাই, ঠিক তো এরকম হয়েছে না? যে আমি যেটা জানি পড়ছি কিন্তু আমি দাগে আসতে পারি নাই। এমন কি হয়েছে কারোর সাথে? না শুধু আমার সাথে হয়েছে? জি স্যার, হয়েছে। এটার কারণই হচ্ছে আমাদের ল্যাক অফ কনফিডেন্স। মানে যত প্র্যাকটিস করবেন আপনি, যত প্র্যাকটিস করবেন তত আপনার, আর মেইন হচ্ছে যেহেতু বাসায় বসে পড়তেছেন, আসলে কম্পিটিশন নাই, পরীক্ষা দিচ্ছেন, এইটা তো আর ওই পরীক্ষা না যে আপনারা তো এক ক্লাসে 60 জন পরীক্ষা দিচ্ছেন, কেউ হয়তো একটু কম পারলো, তার রোল হচ্ছে 59 হইলো, বাকিরাদের রোল 58-57 এই হলো না। এখানে 60 জন পরীক্ষা দিচ্ছেন, ওই একজনের সিট, একটা লোক একটা সিটের জন্য 60 জন পরীক্ষা দিচ্ছেন। ইভেন আপনার একটা রুমে যে কজন পরীক্ষা দিচ্ছেন মনে হচ্ছে যে অত লোক একটা সিটের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাহলে কম্পিটিশন সবাই। তাহলে আমাদের তৈরি করতে হবে সেইভাবে যে প্রত্যেকটা জিনিস এইখান থেকে যেটা যা দেওয়া হচ্ছে তো দেওয়া হচ্ছে, পাশাপাশি যদি নিজেদের কোনো বই খাতা থাকে, আপনার ফার্স্ট টাইমে কিনছেন বা আপনাদের এখানে আছে, তো আপনারা এইটা দিয়েও একটু প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর পাশাপাশি ধরেন যে কোনো কনফিউশন থাকলে ক্লাসে নোট করে নিয়ে আসবেন, ক্লাসে বুঝিয়ে দিব। আর যদি ক্লাসেও না বোঝানো, মানে এক ইনবক্সতে নক দেন, ইনবক্সে যদি না কথা বোঝায়, মানে ক্লাসেও যদি মনে না থাকে তাহলে ইনবক্সে নক দিন ওইখানে করে। কিন্তু কোনো জিনিস যেন কনফিউশন না নিয়ে পরীক্ষা হলে যান, কারণ সময় যেহেতু নষ্ট হচ্ছে, অর্থাৎ সময় যেটা চলে যাচ্ছে ওটা তো শেষই। যার ফলে এখন কোনো জিনিস যেন আমাদের বাদ না থাকে। একটা সময় পর, কিছুদিন পরে আসলে লেকচার শেষ হয়ে গেলে তখন কিন্তু আর পড়ানোর কিছু থাকবে না, তখন এই সলভই করতে হবে শুধু।
আচ্ছা, বচন ও বচনের প্রকারভেদটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। আপনারা কি জানেন যে ব্যাকরণের যে কয়টা টপিক আছে সবই একটা পারিভাষিক শব্দ? অর্থাৎ ভাষা থেকে শুরু করে আপনারা লাস্ট অব্দি যেই ব্যাকরণের টপিকটা পড়বেন প্রত্যেকটা টপিক একটা পারিভাষিক শব্দ, এবং প্রত্যেকটা একটা কি বিশেষ্য শব্দ। কারণ কি এটা কোনো কিছুর নাম। বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। সংখ্যা ধারণা বলতে কি বোঝায়? যা দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর বা সংখ্যাকে বোঝায়। সেটা হচ্ছে কি কি বিশেষ্য সর্বনাম পদের বচনভেদ। প্রকারভেদ হচ্ছে বচন দুই প্রকার, এক বচন, দুই বহু বচন। এক বচন কি কি? যে শব্দ একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বলা, যেমন হচ্ছে ব্যক্তি ফাইম, বা আপনাদের কারো নাম ধরেন, আপনাদের এবিসিডি কারো একটা নাম হলো। বস্তু বই, প্রাণী ঘোড়া। এবার এটা যখন বহু বচন হবে সেটা হচ্ছে কি ব্যক্তি শিক্ষকগণ, বস্তু বইগুলো, প্রাণী পাখিগুলো। এখন আমরা যাই নিয়মে। ক্লাস কতক্ষণ আছে? 20 মিনিট শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি। সেগুলো হচ্ছে বহু বচনে আরেক, এখানে এক বচন থেকে প্রকাশের উপায় হচ্ছে পদের আগে এক ব্যক্তি বসিয়ে এক বচন করা যায়। যেমন হচ্ছে কি বছর, এক বছর, কলম, একটি কলম। আমাকে কলমটি দাও। এখন কলমটি বলতে কি বোঝাচ্ছে? একটি কলম। যেমন টা, টি, খানা, খানি। বইটি দাও। এখন বইটি বলতে কি আপনারা আপনার টেবিলে 10টা বসে 10টা বই দিবেন না, আপনি নির্দিষ্ট করে একটা বইয়ের কথাই বলতেছেন, যেটা হচ্ছে আমার এক বচন প্রকাশের দুইটা নিয়ম। আর বহুবচনের সময় হচ্ছে রা, এরা, গুলি, গুলো, দিককে, দিগেদের প্রভৃতি বহু বাচক যে বিভক্তি বিশেষ আছে এদের পাশে প্রকাশ করা। যেমন কি তোমরা, তোমার, তোমরা, ছেলে, ছেলেরা। এই যে শব্দগুলো আছে এগুলো আসলে আপনার বহুত্ববাচক শব্দ। এবার নিয়ম 2 হচ্ছে উন্নত প্রাণীবাচক বা মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন কি গণ, দেব, গণ। অর্থাৎ এইগুলো আপনারা হচ্ছে কি আমাদের মানুষের শব্দের বহুবচনে ব্যবহৃত কিছু শব্দ। যেমন গণ, জন, শিক্ষিত জন বা সুধীজন, বৃন্দ, বাড়িবৃন্দ বা ভক্তবৃন্দ, সমাজ, ছাত্র সমাজ, মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, মহল, বন্ধু মহল। অর্থাৎ কিছুক্ষণ আগে যেগুলো পড়ে আসলাম। আরেকটা আছে কি প্রাণী বা অপ্রাণীবাচক, সেটা হচ্ছে অলিকুল, জীবকুল, কবিকুল। এবার এই যেগুলো আছে এইগুলো দ্বারাই আসলে আমাদের বহুবচন বোঝানো হচ্ছে। এবার নিয়ম 4 হচ্ছে সংখ্যা বা পরিমাণ বোঝায় এমন শব্দের শেষে অজস্র বা প্রচুর পরিমাণ প্রভৃতি বিশেষণ ব্যবহার করে বা বহুবচন করা যেতে পারে। যেমন কি টাকা, প্রচুর টাকা, দুধ, অল্প দুধ। এখন দুধ বললে তো কটটুক আছে, এটার পরিমাণ বের করা যাচ্ছে না, কিন্তু যখন অল্প বলা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে আসলে পরিমাণে অল্প আছে। আবার লোক, বেশি লোক। একটা অনুষ্ঠানে লোক আসছে, এখন জিজ্ঞাসা করলো যে রান্না বান্না হচ্ছে, কতটুকু রান্না বান্না করবো, যে কত লোক আসছে, তখন কেউ যদি অল্প লোক তাহলে অল্প রান্না করবে। তাহলে এক বচন বহু বচনের কনসেপ্টটা হচ্ছে আমার এটা, যে যেটা আছে ওটার পরিমাণটা বের করতে হবে, যে আসলে কতটা পরিমাণ আছে, সেটা যেটা জিনিসই থাকুক, কত যাই থাকুক, আমার যেই শব্দগুলো আছে এগুলো দিয়ে আমার ওইটার পরিমাণ নির্দিষ্ট করতে হবে। অনেক সময় সংখ্যাবাচক শব্দের আগে বা পরে বসে, যেমন 7 সমুদ্র 13 নদী, 7 সমুদ্র 13 নদী, মন তিনেক। আমরা বলি কি 3 মন, এখন বলছি মন তিনেক, 13 নদী, নদী আবার সমুদ্র, ঘন্টা 2, বলা উচিত কি 2 ঘন্টা। তাহলে এইগুলো বসে অনেক সময় প্রকাশ করা হয়। বিশেষ সর্বনাম পদকে পরপর দুবার বসে, যেমন কি এগুলা কি বলে ঘরে ঘরে হাহাকার চলছে। অর্থাৎ কি ঘরে হাহাকার চলছে বলতে বোঝানো হচ্ছে আজকে আপনার প্রতিবেশীর রেজাল্ট দিল, প্রতিবেশীর ঘরে হাহাকার চলতেছে, কিন্তু কোনো কারণে এখন ঘরে ঘরে হাহাকার চলতেছে বলতে বোঝানো হচ্ছে যে প্রায় ঘরেই এই সমস্যা আছে। ডালে ডালে ফল ধরেছে, অর্থাৎ শুধু ডালে ফল ধরেছে বলে একটা ডাল বোঝায়, ডালে ডালে বললে বহু বচন। এবার জাতিভেদ শব্দের এক বচন শব্দ প্রকাশ পায়, যেমন হচ্ছে জাতিভেদ শব্দের এক বচনেই বহু বচনে প্রকাশ পায়। যেমন মানুষ সৃষ্টির সেরা জীব। এখন মানুষ বলতে তো সব বোঝে। যখন আমি আপনাদের যদি এখন সম্বোধন করি যে আমার স্টুডেন্ট, সবাই ক্লাস পড়াশোনা করে, এখন বা আমার শিক্ষার্থী, শিক্ষার্থী তো একটা বহুবচন শব্দ সে তো বোঝায়। এখন বা আমার এই যে জিনিসগুলো আছে, বা আমার এই জিনিসটা, বা হরিণ, হরিণ বনে বসবাস করে, এই হরিণটা বলতে কি একটা হরিণ বোঝাচ্ছে, বা মানুষ সমাজে বসবাস করে, শিক্ষার্থীরা ক্লাস করছে, এখানে কি একজন না বহুবচন। এবার আছে ইতর, পাল, পাল জুত, মিগ, গরুর পাল, হস্তি যুগ। আবার শব্দ দিতে হচ্ছে কি এগুলো হচ্ছে কি আমাদের যেমন গাড়ি, গাড়ি গাড়ি ইট, করিকা, কারাকারি, কারি কারি টাকা, সরি
কারি কারি টাকা। এবার আছে সমষ্টিবাচক বিভিন্ন শব্দ আছে, যেমন হচ্ছে সম্বন্ধ পদের সঙ্গে, যেমন রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। রাখাল গরুর এই পালটা হচ্ছে সম্বন্ধবাচক শব্দ। সমষ্টিবাচক শব্দের পরবর্তীতে, অর্থাৎ এটা হচ্ছে সমষ্টিবাচক শব্দের একটা উদাহরণ, এবং এখানে সম্বন্ধবাচক বলছে কে সম্বন্ধ করতেছে, রাখালকে। একটু মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে সমষ্টিবাচক শব্দ হচ্ছে পাল আর সম্বন্ধবাচক হচ্ছে রাখাল, কারণ কি রাখালকে সম্বোধন করা হচ্ছে। এবার আসে এখানে কিছু দ্বিরুক্ত, যেমন করম, কমল নিকর অর্থাৎ অপ্রাণীবাচক, স্বরজাল বা বিপ্রজাল, গুণগ্রাম, অর্থাৎ এই যে শব্দগুলো আছে সকলে হচ্ছে অপ্রাণীবাচক এবং বহুবচন শব্দ। এবার দ্বিরুক্তি হচ্ছে, দ্বিরুক্তি বলতে দুইবার উক্তি করা, যেমন ওই যে কিছুক্ষণ আগে আমরা বললাম না দ্বিরুক্তি, এটা হচ্ছে বাংলা ভাষায় কিছু শব্দ বা আছে যা অনুকার আছে যেগুলোকে আসলে বারবার বলে জিনিসটা, যেমন কি আমার জ্বর লাগছে। জ্বর লাগছে বলতে কি আপনার জ্বর হয়েছে, কিন্তু আমার জ্বর লাগতেছে মানে কি আপনার এখনও জ্বর হয়নি, কিন্তু জ্বরের একটা আভাস আসছে। যেমন হয়তো বলে যে পরীক্ষা আসছে তোমার কেমন লাগছে, তুমি এখন যদি আপনি বলেন যে ভয় লাগছে, তখন বলবে আসলে আপনার প্রিপারেশনে ল্যাকিংস আছে। কিন্তু ভয় ভয় লাগছে তখন বলবেন যে আসলে আপনি চিন্তিত, আপনার পড়াশোনা করলে অনেকে চিন্তিত থাকে। সেটাই হচ্ছে এর মেইন কারণ। দ্বিরুক্তি শব্দ তিন প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। এখন আমরা দেখি আসলে শব্দের দ্বিরুক্তি কি। শব্দ দ্বিরুক্তি হচ্ছে একই শব্দের যখন অবিকৃতভাবে দুইবার শব্দ ব্যবহার করা তাকে শব্দ দ্বিরুক্তি বলে। শব্দ দ্বিরুক্তিতে পদের পরিবর্তন হয় না, যেমন কি রোজ রোজ, লাল লাল, বছর বছর, পাকা পাকা। এখন যদি বলেন যে আপনার বাসায় আপনি বললেন যে ছেলেরা বেশি ফেস করে জিনিসটা, যে আমাকে 500 টাকা দাও, তখন বলে রোজ রোজ কিসের টাকা, বা আমার একটু এই জিনিসটা কিনে দাও। মেয়েরা যদি বলে যে আসলে এটা, তখন বলে রোজ রোজ কিসের এত জিনিসপত্র। তো এই জিনিসটা দাঁড়িয়েছে শব্দের দ্বিরুক্তি বা শব্দের আধিপত্য বোঝানো হচ্ছে। বা শব্দের দ্বিরুক্তির ব্যবহার কি, একই শব্দ দুইবার ব্যবহার করা হলে দুই শব্দ, যেমন কি ফোঁটা ফোঁটা, বড় বড়, বছর বছর, কি বললাম। আবার একই শব্দের সমার্থক শব্দ মান সম্মান, তার অনেক মান সম্মান আছে, মান সম্মান একই শব্দ। লালন পালন একই শব্দ। ধন দৌলত একই শব্দ, সমার্থক শব্দ। খোঁজ খবর একই শব্দ। এখন হচ্ছে ভিন্নাত্মক শব্দ ব্যবহার করা হয়, যেমন আলাপ সালাপ, চুরি চামারি, দোকান পাট, হাতি ঘোড়া, অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে বা অনুচর শব্দ দিয়ে ও গঠন করা যাচ্ছে। এবার আসে হচ্ছে বিপরীতাত্মক, দেনা পাওনা, লেন দেন, এগুলো দ্বিরুক্তি শব্দের একটা উদাহরণ। এবার আছে দ্বিরুক্ত শব্দ জোড়া দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়, যেমন গল্প স্বল্প। স্বল্প বলতে আসলে কিছুই নাই। ডাকা ডাকি, তোর জোর, এই জোর মানে কি জোড়া। আবার তোর জোর বলতে বোঝানো হচ্ছে খুব আটঘট বেঁধে। মিট মাঠ, রকম সকম, হাতা হাতি। একটা এক হাতা মানে হচ্ছে হাত, আর হাতি মানে তো হাতি। মিলতেছে না, কিন্তু আসলে এটা হচ্ছে কথার কথা বলে না আমরা, যে আসলে কথার কথাই বলতেছি, এটা হচ্ছে কথার ফ্লোতে এটার এরকম পরিবর্তন হয়।